বিদেশ ছিল না, মাসিকে নিয়েছিল বিষয়টা আমি জানি। আপনি একদম একদম নার্ভাস হবেন না, একদম স্ট্রং থাকবে, সব ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, একদম ঠিক আছে। শরীর একদম নিজেকে নার্ভাস করবেন না, দুর্বল করবেন না, মাথায় কোনো চিন্তা নেবেন না, আপনি একদম ঠিক আছেন। ফ্ল্যাশব্যাক। হেই ও হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গাইস। কিন্তু আমরা খুব একটা ভালো নেই গাইস, কারণ তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা 4 থেকে 5 মাস ধরে ভিডিও দিচ্ছি না। তার অনেক কারণ আছে, জানি তোমাদের মনে অনেক অনেক প্রশ্ন রয়েছে যে আমরা কেন ভিডিও দিচ্ছি না। তো গাইস এর পিছনে অনেক কারণ রয়েছে, কারণ আমাদের লাইফে এমন এমন কিছু ঘটনা ঘটে গেছে, এমন এমন কিছু সিচুয়েশান আমাদের লাইফে হয়ে গেছে, যার জন্য আমরা মানে ইউটিউবে ভিডিও দিতে পারছি না, এমনকি ফেসবুকেও ভিডিও দিতে পারছি না গাইস। মানে সিচুয়েশান এমন ছিল যে আমরা ভেবেছিলাম হয়তো আমরা কোনোদিনও ইউটিউবে আসতেও পারবো না, ইউটিউবে ভিডিও দিতে পারবো না, ফেসবুকেও আসতে পারবো না, ফেসবুকে ভিডিও দিতে পারবো না। তার কী রিজন, কী হয়েছে আমাদের লাইফে, কেন আমরা ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, ভেবেছিলাম ইউটিউব আর কোনোদিনও করতে পারবো না, হয়তো ইউটিউব ছেড়ে দিতে হবে, ফেসবুক ছেড়ে দিতে হবে। তো গাইস আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমাদের দুজনের বিয়ে ঠিক হয়ে গেছে। তো গাইস সত্যি সত্যি আমাদের দেখো আমাদের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে আমাদের তাও 4 মাস হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, 5 মাস হোক 4 মাস হোক একই ব্যাপার, বিয়ে হয়ে গেছে আমাদের 4 মাস হয়ে গেছে। তো এই কয়েক মাসের মধ্যে আমাদের লাইফে অনেক ইনসিডেন্ট হয়ে গেছে, তো সেগুলো আমরা তোমাদের সামনে বলবো যে আমরা কেন ভিডিও দিতে পারছিলাম না। তো গাইস আমরা জানি যে তোমাদের মনে অনেক প্রশ্ন হচ্ছে, এমনকি তোমরা আমাদেরকে অনেক কমেন্ট করেছো যে আমরা কেন ভিডিও দিচ্ছি না। অনেকে কমেন্ট করেছো দাদা দিদি তোমরা কেন ভিডিও দিচ্ছ না, তোমাদের ভিডিও কবে আসবে। তো সেগুলো রিপ্লাই আমরা দিতে পারিনি, কারণ আমরা এমনই একটা সিচুয়েশানে ছিলাম, আমরা এরকম ভিডিও দেওয়ার মধ্যে আমরা পরিস্থিতিতে আমরা ছিলাম না, ঠিক আছে। মানে আমাদের মাথায় প্রচুর প্রেশার ছিল, প্রচুর টেনশানে ছিলাম। তো কী কারণ, কী ব্যাপার, সেগুলো সব তোমাদেরকে বলবো, ঠিক আছে। তো গাইস এখন কী বলবো, সেই ব্যাপারটা আমরা আসবো যে কেন আমরা ভিডিও দিতে পারিনি। গাইস তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, কারণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমাদের চ্যানেলে কেন ভিডিও আসছিল না। তোমরা একটু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে কী হয়েছিল। তো গাইস বেশি কথা বলবো না, কারণ আমি ভিডিওটা বেশি বড় করবো না, বেশি বড় করতেও চাই না। গাইস যে জিনিসটা আমাদের লাইফে হয়েছে সেটা, সেই বিষয়টা এখন আমি তোমাদের সামনে তুলে দিচ্ছি। গাইস ব্যাপারটা হচ্ছে যে আমাদের যখন বিয়ে হয়, আমাদের মে মাসে বিয়ে হয়েছে, ঠিক আছে, 2023 মে মাসের 1 তারিখ, ফার্স্ট মে আমাদের হ্যাঁ আমাদের বিয়েটা হয়। তো গাইস তো যে সিচুয়েশনটা হয়, বিয়েটা হওয়ার পরে তো যে সমস্যাটা আমাদের ফ্যামিলির মধ্যে, সেটা আমার নয়, পিয়ার বাড়ির ফ্যামিলির মধ্যে, সেটা হচ্ছে পিয়ার বাবার, ঠিক আছে। পিয়ার বাবা বাইরে একটা কাজে যায়, তো সেই কাজে গিয়ে তো পিয়ার বাবার একটা সিরিয়াস একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো সেই অ্যাক্সিডেন্টে গিয়ে কী হয়, পিয়ার বাবার যে পিছনের যে হিপ বোনটা রয়েছে সেই বোনটা ফ্র্যাকচার হয়ে যায়। মানে সেখানে একটা বল রয়েছে, বলের পাশে যে যতগুলো হাড় আছে সেই হাড়গুলো পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো গাইস সিচুয়েশানটা এমন হয়ে গেছিলো যে পিয়ার বাবার লাইফ নিয়ে টানাটানি হয়ে গেছিলো, এমন সিচুয়েশান হয়ে গেছিলো যে পিয়ার বাবা হয়তো আর বাঁচতো না, মানে হয়তো আমাদের আর কোনো দিনও ভিডিও তোমরা দেখতে পেতে না। তো সেই পিয়ার বাবার এই সিচুয়েশানটা, এই ইনসিডেন্টটা ঘটে হচ্ছে মালদাতে। তো ওর বাবা এক কাজের সূত্রে মালদাতে গেছিলো, তো মালদাতে ওর বাবার একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়। তো সেই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে তো রীতিমতো ওখান থেকে আমাদের ফোন আসার পর আমরা জানতে পারি যে ওর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই হোক যেরকম সেরকম করে ওর বাবাকে আমরা মালদা থেকে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে তো এখানে আমরা ডক্টরের সাথে কনসাল্ট করি যে ওনার এখন কী করতে হবে। তো আমরা একজন ডক্টর দেখি, একজন তোমার অর্থোপেডিক ভালো খুব নামকরা ডাক্তার দেখি। তো সেই ডক্টর আমাদেরকে বললো যে তোমাদের এখন যা সিচুয়েশান পেশেন্টের, তো পেশেন্টকে যদি বাঁচাতে হয় তো পেশেন্টের এখন এটা অপারেশন করতে হবে, পেছনে একটা অপারেশন করতে হবে আর 2খানা পাত বসাতে হবে। তো যাই হোক আমরা এখন আমাদের তো এটা ছাড়া কোনো পরিস্থিতি নেই, আমাদের এটাই করতে হবে। তো ডক্টরকে বললাম ডাক্তারবাবু আপনি যেটা ভালো বুঝবেন আপনি সেটাই করবেন। তো যাই হোক রীতিমতো ডক্টরের কথা মতন আমরা পিয়ার বাবাকে আমরা সেই প্রিপারেশান নেওয়ার পর আমরা ডক্টরের কথা অনুযায়ী আমরা নার্সিংহোমে ভর্তি করে দিলাম। তো নার্সিংহোমে ভর্তি করার পর যেদিনকে অপারেশনের ডেট আসলো, সেই অপারেশনের ডেট আসার পরে যেদিনকে অপারেশনটা ডাক্তারবাবু অপারেশনটা করার জন্য ওনাকে ওটিতে ঢোকায়। তো সেই ওটি করার সময় যখন পাতটা বসাতে যায় তখন ডক্টরের দ্বারা একটা বড় মিস্টেক হয়েছে। সেই মিস্টেকটা কি, পিয়ার বাবার যে লেফট লেগ বা পায়ের যে মেন শিরাটা, মেন ভেইনটা, সে ডাক্তারবাবু ওটি করার সময় পাত বসানোর সময় মেন শিরাটা কেটে ফেলে, দুটো শিরা কেটে ফেলে। যেই দুটো শিরা না থাকলে কি হয়, মানে রক্ত চলাচল বন্ধ আর পা পুরো বাদ, পা পুরো অকেজ। যদি সেই শিরা জোড়া না দিতে পারে তাহলে পা কেটে বাদ দিতে হবে। আর বা এমন হতে পারে যে পেশেন্টের লাইফ রিস্ক হচ্ছে, পেশেন্ট হয়তো 99% মানে না বাঁচার চান্স ছিল। এবার যাই হোক ওই নার্সিংহোমে যখন এই ওটিটা করার সময় যখন এই ইনসিডেন্টটা ঘটে গেল, ডক্টর পায়ের শিরা কেটে ফেললো, তখন সেই ডক্টর কী করলো, সেই ডক্টর ওর বাবাকে
ট্রান্সফার করলো পিজিতে, কলকাতা পিজিতে গিয়ে ওর বাবাকে আমরা যথারীতি নিয়ে গেলাম, ইনস্ট্যান্ট নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে ডক্টর আমাদেরকে বলছে যে পেশেন্টের খুব ক্রিটিক্যাল কন্ডিশন, পেশেন্টের যা কন্ডিশন আছে হয়তো পেশেন্ট নাও বাঁচতে পারে আর পেশেন্টের বাপা কাটা যেতে পারে। গাইস তখন এই সিচুয়েশানে এই কথাটা শোনার পর না পুরো মাথায় আকাশ ভেঙে পড়েছে। তখন তোমরাই বলো এরকম সিচুয়েশনে পড়ার পর আমরা ভিডিও করব না ওর বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করব না এই করব সেই করব, এইসব ব্যাপার ওরা কিছু জানতো না যে আমাদেরকে ডক্টর এরকম বলছে, ঠিক আছে। হ্যাঁ, ওদেরকে কিছু বলিনি, কারণ ওদেরকে বলে ওরা টেনশন করবে। তো আমাদেরকে ডক্টর বলেছে হয়তো ওর বাবা হয়তো বাঁচবে না বা ওর বাবার বাবাটা কাটা যাবে। তো যাই হোক, এগুলো আমরা নিজেদের মধ্যে রেখে দিয়েছি, রেখে আমরা ডক্টরকে বলেছি আপনারা করুন। আমরা বন্ডে সিগনেচার করে দিয়েছি, ডক্টর বলেছে যে আপনারা যদি বন্ডে সিগনেচার করেন তাহলেই আমরা অপারেশনটা করব। তো আমরা বলেছি ডাক্তারবাবু আমাদের কোনো অপশান নেই, ওনাকে বাঁচাতে গেলে অপারেশন করতেই হবে, আপনি অপারেশন করুন। এবার যথারীতি তার আগে আমরা ওনার যত এক্সরে ফেক্সরে ছিল, ওনার সিটি স্ক্যান, ওনার এমআরআই, ওনার পেছনে যত এক্সরে ফেক্সরে, ওনার পুরো বডি ফডি সব এক্সরে আমরা করেছি, সব রকম টেস্ট করেছি, ঠিক আছে। তো যাই হোক সব কিছু রিপোর্ট দেখিয়েছি ওখানে। এবার সেই পিজিতে তখন আমি যখন সিগনেচারটা আমি করেছি, বন্ডে সিগনেচার দেওয়ার পর তো ডক্টর ওনাকে ওটিতে ঢোকালো সন্ধ্যে 6টার সময়। সন্ধ্যে 6টার সময় ওটিতে ঢোকানোর পরে ওনাকে বার করেছে ভোর 4:45। তাহলে তোমরা বোঝো যে সন্ধ্যে 6টা থেকে ভোর 4:45 অবধি ওনার সার্জারি হয়েছে। এত বড় একটা সার্জারি হয়েছে, আমরা পুরো হোপ ছেড়ে দিয়েছিলাম, কারণ ডক্টর আমাদেরকে বলেছিল যে উনি হয়তো নাও বাঁচতে পারে, কারণ পেশেন্ট এত বড় সার্জারি হয়তো ওটি করার সময় নাও নিতে পারে, এত প্রেশার নাও নিতে পারে, হয়তো বেডে উনি এক্সপায়ার করতে পারে, পেশেন্ট কলাপস করে যেতে পারে। তো যাই হোক 6টার সময় ঢুকেছে, 6টা বাজে, 7টা বাজে, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4 ভোর হয়ে গেছে, তবু অপারেশন শেষ হচ্ছে না। এবার 4:45 সময় যখন বের করেছে তখন ডক্টর বলছে অপারেশন আমরা মোটামুটি সাকসেসফুল করেছি, উনি ভালো আছে। তো পিজিতে উনি মোটামুটি 5-7 দিন উনি আইসিইউতেই ছিল, ওখান থেকে ওনাকে আইসিইউ ছাড়া রাখেনি ডক্টররা। ওনার রিকভারির জন্য ওনাকে কন্টিনিউয়াস 24 আওয়ার্স ওনাকে আইসিইউতেই রেখেছে। তো ওখান থেকে যে আমরা 5-7 দিন পর যখন বেরোনোর পরে ওনাকে আমরা আবার কলকাতা নিউ টাউনে আরেকটা নার্সিংহোমে ওনাকে ভর্তি করাই, ওনার একটি বড় একটা নার্সিংহোমে ভর্তি করাই, যেখানে ওনার মানে যাতে ওনার মেডিসিনগুলো ঠিকঠাকগুলো চলে, আরও ওনার যাতে উনি যারা আরও ভালোভাবে রিকভার হয়, সেখানে ওনাকে আমরা আরও এক্সট্রা ওনাকে নার্সিংহোমে রেখে ওনাকে আইসিইউতে রেখেছিলাম, যাতে ওনার ভিতরে যেসব ক্ষতগুলো রয়েছে, যেগুলো ওনার অপারেশনগুলো হচ্ছে, সেগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ওনার এগুলো যাতে কোনো ইনফেকশন না হয়, যাতে কোনো শরীরে কোনো প্রবলেম না। কারণ ওনার অপারেশনটা করার পরে ওনার শরীরে অনেক জল জমে গেছিলো, তারপরে ওনার শরীর ফুলে যাচ্ছিলো, তারপরে ওনার শরীরে নানা জায়গায় ব্যথা, অনেক কিছু হচ্ছিলো। তো সেই জন্য আমরা রিস্ক নিইনি, আমরা বলেছি আমাদের ওটি যখন হয়ে গেছে অপারেশন সাকসেসফুল, কিন্তু তবুও আমরা রিস্ক নেবো না। তবুও আমরা কী করেছি, ওনাকে আরেকটা নার্সিংহোমে ভর্তি করি, ওনার ট্রিটমেন্ট করেছি, হ্যাঁ প্রপারলি মেডিসিন খাইয়েছি, ওখানে ডক্টরদের কনসালটেন্ট করে ডক্টরদের নিজেদের দায়িত্বে রেখেছি, ডক্টররা ওনার চেক আপ করেছে, সব কিছু করেছে। যাই হোক ওখানে 2-3 দিন রাখার পর আমরা ওনাকে বাড়ি নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার পরে তো এখন কিছুদিন পরই ওনাকে পিজিতে আমরা চেক আপে নিয়ে যাই। তো ওনার সেলাই ফেলাই সব এই রিসেন্ট কিছুদিন আগেই কাটলো, তো উনি এখন ভালো আছে, মোটামুটি ভালো আছে। কিন্তু গাইস এই কয়েক মাস ধরে আমরা এর পিছনেই এত দৌড়াদৌড়ি করেছি গাইস, আমরা ভিডিও করার কোনো সময় পাইনি। ভিডিও দেবো, কারণ আমরা সেরকম সিচুয়েশানে ছিলাম না, আমাদের মেন্টালিটি পুরো খারাপ ছিল, মাথায় টেনশন ছিল। ওনাকে যখন পিজির থেকে নিয়ে আসলাম ওই নিউ টাউন একটা নার্সিং, ওখান থেকে যখন বাড়িতে নিয়ে আসার পরে উনি কিন্তু ঠিক ছিল না, উনি একটু ঠিক ছিল না, কারণ উনি বাড়িতে আসার পরেও ওনার নানা রকম প্রবলেম দেখা দিচ্ছিল, নানা রকম সমস্যা, ওনার ঘা শুকাচ্ছে না, ওনার নানা রকম প্রবলেম বেরোচ্ছে, ওনার আজকে এই প্রবলেম হচ্ছে, আজকে ওই প্রবলেম হচ্ছে, এই নিয়ে আরও অনেক আমরা দৌড়াদৌড়ি করেছি। ওনাকে মোটামুটি আমরা 8 থেকে 10 বার আরও কয়েকবার চেক আপে পিজিতে নিয়ে গেছি। ওনাকে আরও নানা রকম ডক্টর, মেডিসিন ডক্টর, তারপরে আরও তো আপনার হার্টের ডক্টর, আরও নানা রকম অনেক ডক্টর দেখিয়েছি। এখন মানে কথা বলতে কি পেঁচিয়ে যাচ্ছে, কী বলবো, মানে এত ডক্টর দেখিয়ে ফেলেছি, এত মেডিসিন অনেক খাইয়ে ফেলেছি যে বলে বোঝাতে পারবো না। তো এত দৌড়াদৌড়ি এই কয়েকটা বিয়ের পরে আমরা দুজনে এত দৌড়াদৌড়ি করেছি যে ওর শরীর খারাপ হয়ে গেছে, ওর নিজের শরীর ঠিক নেই, ওর কেমন ওর চোখ মুখ হয়ে গেছে, ও নিজে শুকিয়ে গেছে টেনশনে, কারণ ব্যাপারটা ওর বাবার সাথে হয়েছে, আমার শ্বশুরমশাইয়ের সাথে হয়েছে। তো গাইস এটাই ছিল মেইন কারণ। তো আমি এই ভিডিওর মধ্যেখানে তোমাদেরকে কিছুটা ক্লিপ দেখাবো যে উনি যে পিজিতে ভর্তি ছিল, যেখানে ওনার ওটি হয়েছে, উনি কন্টিনিউয়াস আইসিইউতে ছিল, তার কিছুটা ক্লিপ আমার কাছে রেকর্ড হচ্ছে, সেই রেকর্ডটা আমি এই ভিডিওটার পরে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো গাইস তোমরা এখন সেই ভিডিও ক্লিপটা দেখে নাও, তারপরে আমি আমার পরে কথাটা বলছি, ঠিক আছে।
বিকেলে বোধহয় ছিল তুমি তো গাইস তোমরা দেখলে যে ওনার পিজিতে ওনার কী কন্ডিশন ছিল, উনি কন্টিনিউস আইসিইউতে ছিল। তো গাইস তোমরাই বলো এরকম সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম, তো ওই ডক্টর এত বড় একটা ভুল করেছে, সেই ভুলের মাসুল আমাদের গুনতে হলো, সেই ভুগতে হলো আমাদেরকে। ওর বাবার জীবন নিয়ে টানাটানি পড়ে গেল, শেষমেশ তো কিছুই হলো না। ওর বাবার পেছনের ফ্র্যাকচার তো ঠিক হলোই না, প্লাস ওনার লাইফ নিয়ে টানাটানি হলো, ওনার ক্ষতি হয়ে গেল। ওনার কী হলো, পায়ের শিরা কাটা গেল, সেই শিরাটা এখন ডক্টররা জুড়েছে, তাও বাইপাস করে এক্সটার্নালভাবে গিয়ে বাইপাস সার্জারি করে জুড়ে দিয়েছে। আগের মতন আর নেই, ওটা আগের মতন ওইভাবে আর রক্ত চলাচল করবে না। ওটা যতদিন বাঁচবে ততদিন ওরকম পা ফুলে যাবে, গা হাত পা ফুলে যাবে, কারণ যখন রক্ত চলাচলটা একটু কম করবে, বন্ধ হয়ে যাবে, তখনই ওরকম ওনার শরীর আবার খারাপ হয়ে যাবে। এটা ডাক্তার বলেই দিয়েছে সারা জীবনের জন্য, কারণ ওটা যেহেতু আমাদের শিরাটা একবারে পুরো সোজা, আর ওনার ওটা এরকম পুরো কাটা, দুটো কেটে আবার বাইপাস করা রয়েছে। এই জন্য রক্ত চলাচলটা অনেক সময় হয় কোনো দিন হবে না, কখনো কখনো হবে না, মানে এরকম একটা কিছু। ডাক্তার বলেছে সবসময় এটা সারা জীবন চলবে, উনি সারা জীবন এটা নিয়ে উনি ভুক্তভোগী হবে। হ্যাঁ, তো এখন যা পরিস্থিতি, এখন উনি তো একজন সুস্থ মানুষ ছিল, সেই সুস্থ মানুষটা আজকে ব্যস্ত হয়ে গেছে। মানে উনি এখন পুরোপুরি বিছানা শয্যায়, ঠিক আছে, উনি বিছানাতেই খায়, তো বিছানাতেই ওনাকে গা হাত পা মুছি দেওয়া হয়, যেরকম সেরকম করে স্নান করিয়ে দেয়। তবুও এখন ওনাকে ডক্টর একটা ক্যাচার দিয়েছে, ক্যাচার দিয়ে খুব রেয়ার কষ্টে মষ্টে ওনাকে তোলা হয়, যাতে উনি একটু হাঁটতে পারে, ওনার পাটা যাতে সচল হয়। তো গাইস এই নানা রকম সিচুয়েশন আমাদের লাইফে ঘটে গেছে, এখনো চলছে। এখনো হসপিটাল নিয়ে মিনিমাম এখনো একটা বছর টানা প্রত্যেক মাসে মাসে বা 2 সপ্তাহ 3 সপ্তাহ পর নিয়ে যখনই ওনার চেক আপ দেবে তখনই ওনাকে নিয়ে যেতেই হবে, কারণ আমরা কন্টিনিউয়াস আর ওনাকে অ্যাম্বুলেন্স ছাড়া আমরা নিতে পারবো না, যেহেতু ওনার ফ্র্যাকচার রয়েছে, উনি এখন হাঁটতেও পারে না। ওনাকে তোমার ইয়েতে করে কিসে করে নিয়ে যাচ্ছে, স্ট্রেচারে করে ওনাকে আমরা বেডের থেকে তুলে স্ট্রেচারে শোয়াই, আবার অ্যাম্বুলেন্সে তুলি, আর স্ট্রেচারে করেই ওনাকে দেখানো হয়, আবার স্ট্রেচারে করে বাড়িতে নিয়ে এসে আবার স্ট্রেচারে করে ওনাকে বেডের মধ্যে শুইয়ে দেওয়া হয়। কারণ উনি নিজে উঠতেও পারে না, উনি বসতেও পারে না, হাঁটতেও পারে না, কারণ ওনার তো ফ্র্যাকচারের জায়গায় ফ্র্যাকচার রয়ে গেছে। ফ্র্যাকচার তো ডক্টর ঠিক করতে পারেনি, ফ্র্যাকচার ঠিক করতে গিয়েই পায়ের ভেন কেটে ফেলেছে, তাও একটা না দুটো, যে মেইন শিরা ধমনী, দুটো শিরা কেটে ফেলেছে। তো হ্যাঁ, সেই বিয়ের পর থেকে আমাদের লাইফে এইগুলোই চলছে। ইভেন হ্যাঁ, তো ইভেন আমরা এখনও এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছি, ওনাকে নিয়ে আমাদের দৌড়াদৌড়ি করতে গিয়ে আমরা টাইম বার করতে পারছি না যে কখন ভিডিও করব, কখন তোমাদেরকে ভিডিও দেবো। তো তবুও আমরা হ্যাঁ, তো আমাদের নতুন জীবন হয়েছে, ও ঠিক মতন নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারেনি, এখনো ঠিক মতো থাকতে পারছি না। তো মানে ও ঠিক মতো 1 মাস আমাদের বাড়িতে থাকতে পারে। তো গাইস কী বলবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, চাইছি না বড় করতে, তবু বড় হয়ে যাচ্ছে। তো এবার তোমরাই বলো, এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা কী করে ভিডিও করবো, কীভাবে ভিডিও দেবো? মেন্টালিটি পুরোপুরি আলাদা ছিল। 24 ঘন্টা 24 আওয়ার্স আমরা শুধু দৌড়াদৌড়ি করেছি ওনার পেছনে। তো একটা মানুষের পেছনে যদি 24 ঘন্টা দৌড়াতে হয়, তো কখন ভিডিও করবো বলো? কারণ ওর বাবা আমার শ্বশুরমশাই, ঠিক আছে, ওর যেমন নিজের, আমারও তেমন নিজের। এখন ওর বাবা মা আমার বাবা মার সমান, তো আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, কিছু করার নেই। তো ভিডিওর কথা ভাবলে হবে না। তো গাইস এইটাই তোমাদেরকে বলার জন্য আসলাম, যে ভিডিও দিচ্ছি না, তোমাদেরকে বিষয়টা জানানো উচিত, নাহলে তোমরা ভাববে হয়তো চ্যানেলে আর ভিডিও আসবে না। তো গাইস এই চলছে লাইফে। তো আবার অনেকদিন পর ভাবনা চিন্তা করলাম, যাই হোক কষ্ট মষ্ট করে এই সিচুয়েশনের মধ্যে আমাদের চ্যানেলটা চালাতে হবে, ভিডিও করতে হবে। ওর বাবা অনেক সুস্থ আছে, তো ওর বাবা সুস্থ হয়েছে বলে আমরা এখন ডিসিশন নিলাম যে আমরা আবার ভিডিও দেবো। তো গাইস তোমরা আবার আগের মতন আমাদেরকে সাপোর্ট করো, প্লিজ সাপোর্ট করো। আবার আমাদের চ্যানেলে প্র্যাঙ্ক আসবে, নানা রকম ব্লগ আসবে, নানা রকম প্রচুর প্র্যাঙ্ক আসবে, তোমরা হাসবে, নানা রকম ব্লগ আসবে, সব ব্লগ তোমরা এনজয় করবে, সব প্র্যাঙ্ক দেখে তোমরা হাসবে, এনজয় করবে। হ্যাঁ, নতুন নতুন ব্লগ আসবে। তো গাইস এটাই ছিল আমাদের লাইফের সিচুয়েশান, লাইফে কী চলছে, লাইফ কেন ভিডিও আসছে না, আর কি বলবো তোমাদেরকে। তোমরা ভিডিও ক্লিপটা দেখলে যে ওর বাবা কী পরিস্থিতিতে আইসিইউতে রয়েছে, ঠিক আছে। তো গাইস কিছু আর বেশি কিছু বলার নেই, কি বলবো বলো। তো গাইস আজকে ভিডিওটা এই অবধি, বেশি আর বাড়াবো না। এমনিতে ওই ভিডিওটা মনে হয় 14-15 মিনিট হয়ে গেছে। তো গাইস কী বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আগের মতন আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ, তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ঠিক আছে। আগের মতো সাপোর্ট করো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমাদের এইসব ভিডিওগুলো তোমরা ফেসবুক পেজে হয়ে যাবে, তো ফেসবুক পেজটাকেও অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে।
তো গাইস যেরকম ভালোবাসা দিতে আগে সেরকম আবার হ্যাঁ সেরকমই দিতে থাকো। আমি জানি অনেকে কমেন্ট করছে, অনেকেই বলছে তোমরা ভিডিও দিচ্ছ না, তাহলে এবার থেকে আবার নতুন করে সব নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিও আসবে। তো যেরকম ভাবে তোমরা আমাদের সাপোর্ট করতে, প্র্যাঙ্ক ব্লগ সব আসবে, যেরকম করে আমাদেরকে আগে সাপোর্ট করতে, তো সেরকম ভাবে আমাদের সাপোর্ট করো। তো গাইস চলো আজকে ভিডিওটা এইটুকুনি, দেখা হবে তোমার সাথে নেক্সট ভিডিওতে, কোনো ব্লগে বা কোনো প্র্যাঙ্কে। মনে হচ্ছে প্র্যাঙ্কই আসবে, তো তবু চেষ্টা করবো প্র্যাঙ্কটাই আনার বা ব্লগও আসতে পারে, ঠিক আছে? তো গাইস চলো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিও, বাই বাই।